বাক্সটা খুলতেই বেরিয়ে এলো একটা অদ্ভুত জিনিস। রক্তমাখা দুটো ডিসপোজেবল গ্লাভস আর একটা ভাঙা রিস্ট ওয়াচ, যেটা দেখা মাত্র রুদ্র ছিটকে মাটিতে ফেলে দিল বাক্সটা। অসহ্য রকমের একটা বিভৎসতা যেন মুহূর্তের মধ্যে গ্রাস করে ফেলছে তাকে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্প লেখক অর্ঘদীপ ঘোষালের কলমে একটি হাড় হিম করা ভূতের গল্প, সিক্রেট স্যান্টা। আজকের গল্পের শেষে আমরা এই গল্পটি থেকে একটি প্রশ্ন জিজ্ঞেস করব। আপনারা কমেন্ট বক্সে নিজেদের নাম সমেত আপনারা কোথা থেকে বলছেন সেটিও উল্লেখ করবেন। আমরা পরের গল্পের শেষে সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণা করব। শুনতে থাকুন আজকের গল্প, সিক্রেট স্যান্টা। ডুয়ার্সের জঙ্গল দিনে যতটা সবুজ, রাতে ঠিক ততটাই নিষ্ঠুর। দিনের আলো ফুরোলে এই অঞ্চল আর মানুষের থাকে না, থাকে কেবল কাজের হিসাব, শাস্তির ভয় আর এমন কিছু নিয়ম যেগুলো কাগজে লেখা হয়নি, কিন্তু সবাই জানে। কালচিনির দিকের এই চা বাগান তখনও সাহেবদের হাতে। লাল কাঠের বাংলো, সামনে কাটা ঘাস, পেছনে ঝোড়া। ইউক্যালিপটাস আর সেগুন গাছের ফাঁক দিয়ে ঝোড়ার জল নামত টানা শব্দ করে। সাহেবরা বলতো এই শব্দে ঘুম ভালো হয়, কিন্তু কুলিরা জানত এই জল সব শব্দ ঢেকে দিতে পারে। রেডউড ম্যানর তখন পরিত্যক্ত নয়। দিনে অফিস, রাতে গুদাম, স্টোর রুম, কয়লার ঘর, পুরনো শেড সবই ব্যবহৃত হয়। কারণ শাস্তির জন্য নতুন ঘর লাগে না, শুধু অন্ধকার লাগে। হরিশ টপ্প এই বাগানেরই কর্মচারী। জন্ম থেকে এখানেই কুলি লাইনে বড় হয়েছে। কাজ শেখার আগেই শিখে গেছে কখন চোখ নামাতে হয়, কখন কথা বলা বন্ধ করতে হয়। তার বাবা সাহেবদের আমলে কাজ করত, বলতো না বেশি, কিন্তু কিছু কথা কাজের ফাঁকে ফাঁকে বেরিয়ে আসত। এই বাগানে শাস্তির নিয়ম ছিল সহজ। কাজে দেরি, হিসাবের গরমিল, মুখে বেশি কথা, এইসবের জন্য অফিসে ডাকা হতো না। ডাকা হতো বাঁশির আওয়াজে। ম্যানেজার সাহেবদের গলায় সবসময় একটা করে হুইসেল ঝুলত। চকচকে ধাতুর, চিকন, ধারালো শব্দ। দিনে সেই বাঁশি বাজত না, রাতে বাজত। রাতের বাঁশি মানে একলা যাত্রা। সেই রাতে হরিশের ডিউটি ছিল বাড়তি। 1940 সালের শীত। কুয়াশা নামতে শুরু করেছে আগে ভাগেই। গাছগুলো দূর থেকে মানুষ মনে হচ্ছিল। ঝোড়ার ধারে বাতাস ঠান্ডা, ভেজা, পাখিরা চুপ, যেন সবাই জানে আজ রাতে কিছু শোনার কথা নেই। হরিশ স্টোররুমের দিকে যাচ্ছিল, ঠিক তখনই শব্দটা হলো। একটা বাঁশির আওয়াজ, ছোট, তীক্ষ্ণ, একটানা নয়, দুবার। হরিশ থেমে দাঁড়ালো। এই আওয়াজ সে চেনে। বাতাস এমন শব্দ করে না, পশুও না। হুইসেল। ঝোড়ার দিক থেকে শব্দটা এসেছে, সাহেবদের বাংলোর দিক থেকেই। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। নিজেকে বোঝালো হয়তো অন্য কাউকে ডাকা হয়েছে, হয়তো ভুল শুনেছে। কিন্তু বাগানে বাঁশি কখনো ভুল করে বাজে না। সে স্টোর রুমে ঢুকল। আলো জ্বালাতেই নাকে এলো পোড়া কাঠ আর কয়লার গন্ধ। এই ঘরটা সে জানে। এখানেই একসময় কয়লা রাখা হতো। এখানেই রাতের ডাকে লোক আসত। বাবার কথা মনে পড়ল। দিনের বেলা শাস্তি দিলে সাক্ষী থাকে, রাতের বেলা থাকে শুধু শব্দ। হরিশ শুনেছে অনেক সময় একজনই যেত। বলা হতো
লোকটা নাকি পালিয়েছে। কিন্তু বর্ষার পরে ঝোড়ার ধারে যা পাওয়া যেত তা পালানোর গল্প মানত না। ভাঙা চটি, ছেঁড়া শার্ট, কখনো রক্ত। হঠাৎ আবার বাঁশির আওয়াজ এলো, এইবার কাছ থেকে, এক টানা। হরিশ বুঝল ডাকটা তারই জন্য। স্টোররুমের ভেতরে বাতাস যেন হঠাৎ থেমে গেল। কুয়াশার সোঁদা গন্ধ আর ঢুকছে না। সে ঘুরে দরজার দিকে তাকালো। দরজাটা খোলা বলেও মনে হচ্ছে না, আবার বন্ধও নয়। হাত বাড়িয়ে ঠেলতেই বোঝা গেল দরজাটা আর নড়ছে না। কোনো শব্দ নেই। কেউ বাইরে থেকে আটকালেও এমন নীরব হয় না। আর তখনই আবার সেই বাঁশি, এইবার একদম কানের কাছে, ঠিক যেমন সাহেবরা শাস্তির সময় বাজাতো। কেউ কথা বলল না, কোনো গালি নয়, কোনো নির্দেশ নয়, শুধুই হুইসেলের ডাক। মাথার পেছনে আঘাতটা এলো হঠাৎ। ঝোড়ার জল তখনও বইছিল, জঙ্গল তখনও চুপ। আজ হরিষ্টপ্প চা বাগানের হিসাব থেকে মুছে গেল। পরদিন ভোরে যখন দেহটা পাওয়া যাবে, সবাই বলবে ভুল পথে যাওয়া, রাতে ঝামেলা, দুর্ঘটনা। কিন্তু বাগান জানবে এই বাঁশির আওয়াজ নতুন নয়, এই শাস্তিও নয়, এটা শুধু নিয়ম। আর নিয়ম এখানে বদলায় না। ডিসেম্বরের শেষ সপ্তাহের প্রথম দিন। গোটা কলকাতা মোটামুটি ঠান্ডার আমেজের সৌন্দর্য ও যন্ত্রণা একত্রেই সহ্য করে নিয়েছে। শহরের বিভিন্ন প্রান্তের ঠেক থেকে শুরু করে হ্যাংআউট প্লেস ইতিমধ্যে যথেষ্ট ভিড়ের সম্মুখীন হচ্ছে। প্রত্যেকেই নিজের বাজেট অনুযায়ী পছন্দের জায়গা বেছে নিয়েছেন। এই যেমন সল্টলেকের প্রায় কেন্দ্রে অবস্থিত দ্য লুমিনারি ক্লাব। সন্ধ্যা থেকেই প্রায় উপচে পড়া ভিড়। আধ ঘন্টা হলো একটা টেবিল দখল করে পানীয়ের সদ্ব্যবহার করছে 4 জন। যদিও সময় বিশেষে এই 4 জনকে 3 জন হিসাবেই কনসিডার করা হয়, কারণ অনন্যা চক্রবর্তী ও রুদ্র মুখার্জিকে ওই ওয়ান সোল বলে আওয়াজ দেয় বন্ধুরা। বাকি 2 জন হচ্ছেন সমীর রায় ও সায়ন দত্ত। সমীর রায় সরকারি বেতনভোগী, ডিজিটাল ফরেন্সিক ডিপার্টমেন্টে আছেন। আরেকজনকে বর্তমানে শিল্পপতি বলা যায়। মানে চাকরি ছেড়ে গত কয়েক বছরে তিনি হয়ে উঠেছেন প্রভাবশালী নেতা। অনন্যা চক্রবর্তী বেশ কিছু বছর রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে কাজ করে বর্তমানে নিজের একটি বেশ বড় ব্যবসার পরিকল্পনা করছেন। এবং তার হাফ, মানে বেটার কিনা সেটা কনফার্ম নয়, রুদ্র মুখার্জি হচ্ছেন প্রাইভেট সার্জন। বছরের অন্যান্য অনুষ্ঠানেও এদের অধিকাংশ ক্ষেত্রে একসঙ্গেই দেখা যায়। কথায় কথায় গ্লাসে একটা ছোট চুমুক দিয়ে সেটা হাতে ধরেই সমীর প্রশ্ন করল, হ্যাঁ, এত জায়গা থাকতে ডুয়ার্সে হোমস্টেজ বিজনেসের আইডিয়া এলো? আইডিয়াটা অনন্যার একার নয়, যদিও দম্পতির সহমতেই এই বছরের মাঝামাঝি থেকে পরিকল্পনা চলছিল। দুজনেই ঠিক করেছে এই বছরের শেষের দিকে উদ্বোধন সেরে ফেলে একেবারে ব্যবসায় মনোনিবেশ করতে। অনন্যা বেশ উত্তেজিত হয়েই বলল, আরে বাবা, শুধু দার্জিলিং, দাওয়াই পানি আর কালিম্পংয়ে লোক যায় নাকি? আর তাছাড়া দেখ, ওখানে গলিতে গলিতে 3-4টে করে হোটেল আর হোমস্টে। অত ঘিঞ্জি জায়গা আমার পোষায় না। তার থেকে ডুয়ার্স হলো বেটার ইনভেস্টমেন্ট, দেখে নিস। এই পুরো কথোপকথনের সময় রুদ্র অবশ্য ডুবেছিল ফোনের স্ক্রিনে। অনন্যার কথা শেষ হতে বলল, তার সঙ্গে একটা টি এস্টেটও পাওয়া যাচ্ছে, সেটাও কম কিছু না। আর ল্যান্ডস্লাইড হলে ডুয়ার্সে তার ধাক্কাটা কমই আসে। চল না তাহলে, ওপেনিংটাও হবে, জঙ্গলে বেড়ানোও হবে। অবশ্য আমাদের এই যুব নেতা যদি তার এই বিজি স্কেডিউল থেকে একটু টাইম বার করতে পারে তবেই আর কি। এই কথা বাইরের কেউ বললে সায়ন দত্তের প্রতিক্রিয়া কি হতো তা বলা মুশকিল। কিন্তু এই মহলে তার প্রভাব খাটানো চলে না। একটু মুচকি হেসে স্কচের গ্লাস টেবিলে রেখে একবার ঘাড় নেড়ে একটা ছোট্ট শব্দ করল,
চল। ব্যাস, এরপর আর দুদিনের অপেক্ষা। 24 সকালের ফ্লাইটে 4 জন পৌঁছল বাগডোগরা। সেখান থেকে ঘন্টা 2 গাড়ির রাস্তা। বিমানবন্দর ছাড়ানোর পর শহরটা খুব দ্রুত পেছনে পড়ে যায়। শিলিগুড়ির চেনা রাস্তার দোকানপাট, অটো রিকশার ভিড়, সবকিছু যেন একটু একটু করে ঢিলে হয়ে আসে। গাড়ি যখন সেবক রোডের দিকে বাঁক নেয়, তখন জানলার বাইরে দৃশ্য বদলাতে শুরু করে। দুপাশে উঁচু উঁচু গাছ, শাল, শিমুল, মাঝে মাঝে বেতঝোপ। রাস্তাটা চওড়া, কিন্তু মানুষের উপস্থিতি কম। এখানে দোকান নেই বললেই চলে, কেবল মাঝে মাঝে একটা চায়ের ঠেলা। তার পাশেই 2-3টে ট্রাক দাঁড়িয়ে। ট্রাক চালকেরা ধোঁয়া ওঠা কাপে চুমুক দিচ্ছে। কারো চোখে ঘুম, কারো চোখে সময়ের অপেক্ষা। তিস্তা অনেক দূরে, কিন্তু তার উপস্থিতি বোঝা যায়। বাতাসে এক ধরনের স্যাঁতস্যাঁতে গন্ধ। পাহাড়ি জল কাছাকাছি থাকলে যেমনটা হয়। হঠাৎ করেই রাস্তার দুপাশে চা বাগান, সারি সারি গাছ, একদম সমান দূরত্বে কাটা। রাস্তায় হাতির চলাচলের সতর্কতা লেখা বোর্ড। গাড়ির গতি কমে আসে স্বাভাবিকভাবেই। কিছু জায়গার রাস্তা সরু, একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে নালা বা শুকনো ঝোড়া। বর্ষাকালে জল বইত, এখন শুধু পাথর আর শুকনো পাতা। অনন্যা জানলার বাইরে তাকিয়ে বলে, এখানে সন্ধ্যা নামলে আলো থাকে তো? ড্রাইভার সামান্য হেসে বলে, থাকে, তবে সব জায়গায় না। গাড়ি যখন চা বাগানের ভিতর দিয়ে এগোচ্ছে, অনন্যা আর চুপ থাকতে পারল না। সে সামনের দিকে ঝুঁকে ড্রাইভারকে জিজ্ঞেস করল, কেন, এই দিকটায় হোমস্টে বেশি হচ্ছে নাকি? হচ্ছে তো, তবে সব জায়গায় নয়। জয়ন্তী, কালচিনি, লাটাগুড়ি এদিকে বেশি, কিন্তু জঙ্গলের খুব কাছে হলে সমস্যা। সমস্যা? কিসের সমস্যা? এই কাগজপত্র ম্যাডাম, ফরেস্ট ল্যান্ড, নিয়ম অনেক, একদিনে হয় না। রুদ্র ফোন নামিয়ে এবার কথায় ঢুকল। লোকাল স্টাফ পাওয়া যায়? কেয়ারটেকার, রান্নার লোক, এইসব আর কি? পাওয়া যায়, তবে লোকাল নিলে ভালো। বাইরে থেকে লোকাল নিয়ে টিকে না, রাতে থাকতেও চায় না। রাতে থাকতে চায় না মানে? ভয় পায় নাকি? ড্রাইভার সামান্য হাসল। ভয় ঠিক না, অভ্যেস নেই। এখানে রাত আলাদা। এই কথাটা সে আর ব্যাখ্যা করল না। গাড়ি একটা বাঁক ঘুরতেই জোরার শুকনো পাথর দেখা গেল। অনন্যা সেটার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, বর্ষায় এখানে জল থাকে? থাকে, ভালো মতোই থাকে, তবে এখন শুকনো। বর্ষার রাতে শব্দটা অনেক দূর থেকে শোনা যায়। কিসের শব্দ? জলের আর হাতির। এইবার রুদ্র হেসে ফেলল। হ্যাঁ, হাতি তো ফরেস্টের দিকেই থাকে, তাই না? থাকে, কিন্তু রাস্তা চিনে না, যেখানে খুশি আসে। আগে অনেক গাড়ি থামাতে হয়েছে। অনন্যা চুপ করে জানলার বাইরে তাকিয়ে রইল। চা বাগানের ভেতরে ছায়াগুলো লম্বা হয়ে আসছে। সে আবার প্রশ্ন করল, এই দিকটায় পুরনো বাংলো আছে শুনেছি, এখনো ব্যবহার হয়? ড্রাইভার গতি কমালো। কিছু হয়, কিছু পড়ে আছে ব্রিটিশ আমলে। নতুন মালিকরা সব জায়গায় হাত দেয় না। কেন? ড্রাইভার এবার সরাসরি চোখ তুলল না। আবার সব জায়গা নতুন করে নিতে চায় না স্যার। এই কথার পর আর কেউ কিছু বলল না। গাড়ির ভেতর আবার শুধু ইঞ্জিনের শব্দ। বাইরে জঙ্গল ঘন হচ্ছে। রুদ্র ফোনটা আবার হাতে নিল, কিন্তু এবার স্ক্রিনে তাকিয়ে থাকলেও মনটা সেখানে নেই। গাড়ি হঠাৎ করেই মূল রাস্তা ছেড়ে বাঁদিকে ঢুকে পড়ল। এটা আর ঠিক রাস্তা বলা যায় না। চওড়া কাঁচা পথ, দুপাশে আগাছা, মাঝে মাঝে পাথর উঠে এসেছে। গুগল ম্যাপে এখনো নীল দাগ চলছে, কিন্তু চারপাশ দেখে সেটা বিশ্বাস করতে কষ্ট হয়। গাছগুলো এখানে আর সাজানো নয়, নিজের মতো বেড়ে উঠেছে। কিছু গাছের গোড়া এত মোটা যে দুজন হাত ধরলে পুরোটা ধরা যাবে না।
অনন্যা প্রথম নামল। চারপাশটা দেখে এক মুহূর্ত থেমে গেল। জায়গাটা খারাপ নয়, বরং অদ্ভুতভাবে পরিপাটি। একটা পুরনো একতলা বাড়ি, লালচে ছাদের টালি অনেক জায়গায় ম্লান, দেওয়ালে শ্যাওলার দাগ, জানলাগুলো বড় কাঠের, সামনে খোলা উঠোন। উঠোন পেরোলেই নেমে গেছে জমি, সেখান দিয়ে শুকনো ঝোড়া। এইটাই? সমীর জিজ্ঞেস করল। অনন্যা মাথা নেড়ে বলল, হ্যাঁ, এটা আগে সুপারভাইজারের বাংলো ছিল, পরে অনেক দিন ফাঁকা, এখন লোকালরা মাঝে মাঝে ব্যবহার করে। সায়ন চারপাশের শব্দ শোনার চেষ্টা করছিল। আশ্চর্য রকম চুপ। পাখির ডাক আছে, কিন্তু শহরের মতো গুঞ্জন নেই। হাওয়াও যেন গাছের ভেতর ঢুকে থেমে যাচ্ছে। অনন্যা উঠোনের দিকে এগোলো। পায়ের নিচে শুকনো পাতা ভাঙার শব্দ। সে জোড়ার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, বর্ষা এটা খুব ভয়ানক হয় নিশ্চয়ই? ড্রাইভার একটু সময় নিয়ে উত্তর দিল, এই বর্ষায় কেউ থাকে না ম্যাডাম, তখন জলটা শান্ত থাকে না। রুদ্র চাবি হাতে নিয়ে বলল, ইলেকট্রিসিটি আছে তো? আছে, জেনারেটরও আছে, তবে জঙ্গল বলে লাইট যায়। অনন্যা কিন্তু হাসল না। সে বাংলোর দেওয়ালে হাত রাখল। দেয়ালটা ঠান্ডা, রোদ পড়েনি অনেকক্ষণ। এখানে লোকজন আসবে তো? যারা শান্তি খোঁজে তারা আসে। এই কথার পর সে আর কিছু বলল না। গাড়ি ঘুরে চলে যেতে শুরু করল। ইঞ্জিনের শব্দ মিলিয়ে যেতেই জায়গাটা আরো বড় হয়ে উঠল, শব্দহীন, স্থির। দরজাটা খুলতে একটু জোর লাগলো। রুদ্র একবার ধাক্কা দিতেই কাঠের পাল্লাটা সরে গেল, একটা ভারী শুকনো শব্দ করে। ভেতরে ঢুকতেই গন্ধটা টের পাওয়া গেল। স্যাঁতস্যাঁতে নয়, বরং অনেকদিন বন্ধ থাকা ঘরের গন্ধ, ধুলো আর পুরনো কাঠ। খারাপ না। ঘরটা সত্যি খারাপ নয়। বড় লিভিং স্পেস, মাঝখানে কাঠের টেবিল, এক কোণে ফায়ারপ্লেস। দেওয়ালে পুরনো ক্যালেন্ডারের ছেঁড়া পাতা ঝুলে আছে। কোনো তারিখ নেই, শুধু মাসের নাম। অনন্যা ব্যাগ নামিয়ে চারপাশটা দেখতে লাগল। জানলাগুলো বড়, কিন্তু বাইরে তাকালে খুব বেশি কিছু দেখা যায় না। গাছ এত কাছে যে আলো আটকে যায়। সায়ন নিজের ফোন বের করল। নেটওয়ার্ক আছে, কিন্তু দুর্বল। মেসেজ পাঠাতে একটু সময় লাগছে। অনন্যা ঘরের একদম ভেতরের ঘরটা খুলে দেখল। এই ঘরটা কি কেউ নেবে? কেউ সঙ্গে সঙ্গে উত্তর দিল না। শেষমেশ ঠিক হলো রুদ্র অনন্যা সামনের ঘরটা নেবে, সমীর মাঝেরটা, সায়ন জানলার ধারের ছোট ঘরটা। চেক ইন বলতে কিছুই হলো না। কোনো রেজিস্টার নেই, কোনো আইডিও চাওয়া হলো না। ডুয়ার্সে শীতের সকালগুলো কোলাহল করে আসে না। সূর্য ওঠে ঠিকই, কিন্তু আলোটা যেন ছেকে পড়ে। চা বাগানের বিস্তীর্ণ ঢেউ খেলানো সবুজের মধ্যে সেই সকালেও একটা চাপা স্তব্ধতা ছিল। নতুন হোমস্টের সামনে বাঁধানো লাল ফিতেটা হালকা বাতাসে নড়ছিল, ঠিক যেমন নড়ে অচেনা জায়গায় মানুষের মন। কাঠের বোর্ডে চকচকে অক্ষরে লেখা, অনন্যা রুদ্র হোমস্টে, গ্র্যান্ড ওপেনিং। নিচে কলা পাতা, গাঁদা ফুল, ধূপকাঠি, সব নিয়ম মেনে সাজানো। সকালে গ্রিন করিডোর হোমস্টের সামনে অস্বাভাবিক রকমের লোক সমাগম হয়েছিল। ডুয়ার্সের এই প্রান্তে সাধারণত এত গাড়ি একসঙ্গে ঢোকে না। বন দপ্তরের সাদা জিপটা সবার আগে চোখে পড়ছিল। তার ঠিক পেছনে স্থানীয় বাজার কমিটির সভাপতির পুরনো বোলেরো, আর একটু দূরে দাঁড় করানো একটি কালো এসইউভি, যার নাম্বার প্লেটে জেলার বাইরের রেজিস্ট্রেশন। বিকেলের ওপেনিং অনুষ্ঠানটা প্রত্যাশার চেয়ে দ্রুত শেষ হয়ে যায়। স্থানীয় কয়েকজন নেতা, ফরেস্ট ডিপার্টমেন্টের একজন অফিসার, দুজন পঞ্চায়েত সদস্য, সবার বক্তব্যই
প্রায় একই রকম। উন্নয়ন, পর্যটন, কর্মসংস্থান। ছবি তোলা হয়, হাত মেলানো হয়, তারপর মানুষজন একে একে বেরিয়ে যায়। হোমস্টের চারপাশে আবার সেই পরিচিত নিস্তব্ধতা ফিরে আসে। চারজন ঠিক করে সন্ধে নামার আগে একটু জঙ্গল সাফারিতে যাওয়া যাক। ডুয়ার্সে এসে এটা না করলে চলে না। ওপেনিংয়ের আনুষ্ঠানিকতা শেষ হতে বিকেল গড়িয়ে গেছে। স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি, ফরেস্ট ডিপার্টমেন্টের একজন রেঞ্জ অফিসার আর দু একজন চা বাগানের ম্যানেজার শুভেচ্ছা জানিয়ে চলে যাওয়ার পর চারজনই যেন একটু হালকা হয়। লোকজনের ভিড় সরে গেলে জায়গাটার আসল রূপটা ধরা পড়ে। হোমস্টের পিছনে ঘন জঙ্গল, সামনে নেমে যাওয়া ঢালু জমি, আর তার নিচে সরু ঝোড়া। ড্রাইভার আগেই বলেছিল বিকেলের শেষ সাফারিটা তুলনামূলক শান্ত। আলো কমতে শুরু করলে পশুরা নড়াচড়া করে, কিন্তু পর্যটক কম থাকে। ফরেস্ট জিপে ওঠার সময় অনন্যা খেয়াল করে এখানে কেউ খুব জোরে কথা বলে না, হাসি ঠাট্টাও যেন চাপা। জিপটা কাঁচা রাস্তা ধরে ঢুকে পড়ে জঙ্গলের ভেতরে। দুপাশে শাল আর সেগুনের গাছ, নিচে শুকনো পাতা, চাকার তলায় পাতা ভাঙার শব্দটা নিয়মিত, প্রায় একঘেয়ে। রুদ্র জানলার বাইরে তাকিয়ে থাকে। এই ধরনের জঙ্গল সে আগে দেখেনি। এটা ঠিক পাহাড়ি নয়, আবার সমতলও নয়। মাঝে মাঝেই জমি হঠাৎ নেমে গেছে, কোথাও আবার উঁচু ঢিবি। ফরেস্ট গার্ড বসে বসে হালকা স্বরে কথা বলে। এই পথটা হাতিদের নিয়মিত চলাচলে, রাতে এটা বন্ধ থাকে। অনন্যা জিজ্ঞেস করে, আচ্ছা, ঝোড়াটা কি এই করিডোরের ভেতরেই? হ্যাঁ, ওটা শুকোয় না, বর্ষায় ফুলে যায়, শীতে চাপা শব্দ হয়, অনেক কিছু টেনে নিয়ে যায়। ড্রাইভার লোকাল, ফরেস্ট ডিপার্টমেন্টের আইডি ঝোলানো, খুব বেশি কথা বলে না। সামনে বসে থাকা রেঞ্জ গার্ড মাঝে মধ্যে হাত তুলে কিছু দেখায়। ওদিক দিয়ে হাতির পাল গেছে, এই দিকটা লেপার্ড করিডোর। অনন্যা মন দিয়ে শোনে, এই জায়গাটাই তার প্রজেক্ট। রুদ্র জানলার বাইরে তাকিয়ে থাকে। ডাক্তারের চোখে দেখার অভ্যাস, কিন্তু এখানে দেখার কিছু ধরা দেয় না। একটা জায়গায় এসে জিপটা থামে। গার্ড নামতে বলে। রাস্তার একটু নিচে ঝোড়ার ধারে কাদা নরম, সেখানে বড় বড় খুরের ছাপ। এই দেখুন গৌর, আজ দুপুরে দলটাই পাশ দিয়ে গেছে। আসলে সন্ধে হলে এরা জলের দিকে নামে। সমীর ছবি তুলতে চায়। গার্ড মাথা নেড়ে বলে, দূর থেকেই, কাছাকাছি একদম যাবেন না। ঝোড়ার জল তখন খুব স্বাভাবিক, পরিষ্কার, পাথরের গায়ে লেগে শব্দ করছে। কিন্তু রুদ্র হঠাৎ বলে ওঠে, এই জলটা একটু কালচে দেখাচ্ছে না? বর্ষার পরে এমনটা হয়, ওপরে পাতা পচে তো, কালার বদলায় আর কি। অনন্যা কিছু বলতে গিয়েও থামে। তার চোখ পড়েছে জলের ধারে আটকে থাকা একটা জিনিসে। প্রথমে মনে হয় শুকনো কাঠ, কিন্তু সেটা কাঠের মতো ভাসছে না, জলের সঙ্গে আটকে আছে। ওটা কি? গার্ড একটু এগিয়ে তাকায়, তারপর খুব স্বাভাবিক গলায় বলে, কোনো পুরনো খেলনা হবে। আগের লেবার লাইনের দিক থেকে ভেসে আসে অনেক কিছু এখানে। রুদ্র অনন্যার দৃষ্টি লক্ষ্য করে সামনে এগিয়ে গিয়ে দেখে গাছের নিচে আটকে আছে মরচে ধরা একটা ধাতব কিছু। আগে হয়তো তার রং ছিল লাল, বর্তমানে তার চিহ্ন প্রায় নেই বললেই চলে। জিপটা যখন ফেরার মুখে ঘুরল, তখন আলো প্রায় শেষ। ডুয়ার্সে সন্ধে নামে হঠাৎ, কোনো রং বদলের সময় না দিয়ে। গাছের পাতাগুলো একসঙ্গে গাঢ় হয়ে আসে। দূরের জঙ্গলটা আলাদা করে চেনা যায় না। পথটা তখন আর রাস্তা বলে মনে হয় না, শুধু জিপ চলার মতো একটা ফাঁকা দাগ। ড্রাইভার ইঞ্জিনের গতি বাড়ায়নি, গার্ডও আর কিছু দেখাচ্ছিল না।
যেন সাফারি শেষ হয়ে গেছে আর এখন সবাই শুধু ফিরে যাওয়ার কাজটাই করছে। ঠিক তখনই শব্দটা এলো, খুব ছোট, খুব ক্ষীণ, কিন্তু একেবারে পরিষ্কার। শীষ। কোনো গান নয়, কোনো সুরও নয়, একটা টান দেওয়ার শব্দ। জিপে বসে থাকা চারজনেরই চোখ অজান্তেই ঝোড়ার দিকেই চলে গেল। জল তখনও বইছে আগের মতোই, কিন্তু শব্দটা জলের নয়। রুদ্র প্রথমে কথা বলে উঠল না, কয়েক সেকেন্ড পর বলল, এটা কি ফরেস্টের সিগন্যাল? গার্ড উত্তর দিতে দেরি করল, খুব অল্প কিন্তু চোখে পড়ার মতো। তারপর বলল, এখন আর কোনো সিগন্যাল বাজে না। অনন্যা আর কিছু জিজ্ঞেস করল না। সে খেয়াল করছিল গার্ড কথাটা বলার সময় ঝোড়ার দিকে তাকায়নি, তাকিয়েছিল সামনে খালি রাস্তায়। জিপটা আবার চলতে শুরু করলো, আর কেউ কথা বলল না, কিন্তু শব্দটা আর একবার এলো, এবার আরো দূর থেকে, যেন কেউ জায়গা বদলেছে। হোমস্টের ভেতরে ঢুকতেই একটা আলাদা উষ্ণতা টের পাওয়া গেল। জঙ্গলের ঠান্ডা হাওয়া বাইরে আটকে গেছে, ভেতরে শুধু কাঠের গন্ধ আর নতুন রঙের হালকা তীব্রতা। অনন্যা লাইটগুলো জ্বালালো, একসঙ্গে সব আলো না, একটা একটা করে, যেন জায়গাটাকে অভ্যস্ত করে তুলছে। রুদ্র জ্যাকেট খুলে চেয়ারে ছুঁড়ে দিল। উফ, সেই সকাল থেকে শুরু করে সারা দিন চলছে। সন্ধেতে সাফারের ডিসিশনটা একদম ঠিক হয়নি। সকাল সকাল বেরোলে ভালো হতো। আচ্ছা, কুক আসার কথা ছিল না আজ? কন্ট্যাক্ট করেছো? অনন্যা কেবল মাথা নেড়ে হাতে ফোন নিয়ে করিডোরের দিকে এগিয়ে গেল, হয়তো কন্ট্যাক্ট করতেই। এই সময় সায়ন বেরিয়ে এসে বলল, সবই ভালো, কিন্তু কেমন একটু বেশি শান্ত এরিয়া। ওদিকে আজ অফিসে থাকলে একটা হেভি ব্যাপার হতো। কথাটা বলে ঠোঁটে দুটো আঙুল দিয়ে একটা ইশারা করল। রুদ্র ডাইনিংয়ের সোফায় হাত ছড়িয়ে বসে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে সেটা সায়নের দিকে ছুঁড়ে দিয়ে বলল, কি হেভি ব্যাপার, একটু শুনি। লাস্ট ইয়ার থেকে 24 তারিখ অফিসে সিক্রেট স্যান্টা সেলিব্রেট হচ্ছে। বিকেলে গিফট এক্সচেঞ্জ, রাতে পার্টি, পুরো অফিসটাই একটা হালকা মুডে থাকে। তবে আমার এই এক্সপিরিয়েন্সটাও খারাপ হলো না। ইতিমধ্যে দেখা গেল অনন্যা ফিরে আসছে। রুদ্র তাকে কুকের কথা জিজ্ঞাসা করলে সে কেবল মাথা নেড়ে হ্যাঁ সূচক ভঙ্গি করে এসে দাঁড়াল। তার অভিব্যক্তি বলে দিচ্ছে সে সায়নের কথা শুনেছে। সিক্রেট স্যান্টা? বাহ! বলে কেমন যেন অন্যমনস্ক হয়ে আবার কিচেনে চলে গেল। সন্ধ্যার দিকে যখন বাকিরা বারান্দায় বসে ড্রিঙ্ক সাজাচ্ছে, অনন্যা তখন ঘরের ভেতরে। এর মধ্যে একজন মহিলাও এসেছেন বাড়িতে, গ্রিন করিডোর হোমস্টের নতুন অ্যাপয়েন্ট করা কুক। তার সঙ্গে একটা বছর 5 ছোট্ট ছেলে। রুদ্র বেশ কিছুক্ষণ অনন্যার কোনো সাড়া শব্দ না পেয়ে উঠে পড়ল। তোরা স্টার্টটা কর, আমি দেখি অনন্যা আবার কোথায় গেল। বলে ডাইনিং থেকে উঠে চলে গেল। রুদ্র বেরোনোর আগেই একবার ফিরে তাকিয়েছিল। ঘরের ভেতরে আলো জ্বলছিল, কিন্তু অনন্যার কোনো নড়াচড়া চোখে পড়েনি। অকারণে বুকের ভেতর একটা খচখচানি শুরু হয়। বাইরে পা বাড়ানোর আগে সে আবার দরজার দিকে ফিরে যায়। অনন্যা? ডাকটা খুব জোরে নয়, কোনো উত্তর আসে না। রুদ্র ঘরের ভেতরে ঢোকে। বিছানা খালি, চাদরটা অগোছালো, যেন কেউ উঠে বসেছিল, তারপর আর ঠিক করে শোয়নি। রুদ্রর চোখ তখন বাথরুমের দিকে যায়। দরজাটা আধ খোলা, ভেতরে আলো নেই। এই তো। সে বলে, এবার একটু জোরে। কোনো শব্দ নেই, কিন্তু বাতাসে একটা ভেজা গন্ধ।
সাধারণ বাথরুমের মতো না, একটু একটু লোহার মতো, একটু ওষুধের মতো। রুদ্র দরজাটা পুরো ঠেলে দেয়। লাইট জ্বালিয়ে রুদ্র দেখে অনন্যা অন্ধকার বাথরুমে বেসিনের সামনে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে আছে, চোখ স্থির। রুদ্রর গলা পেয়ে যেন চমকে উঠল খানিকটা। কি হলো, শরীর খারাপ লাগছে নাকি? এখানে কি করছো তুমি? হ্যাঁ, না না, কিছু না, ওই মাথাটা একটু ধরেছিল, তাই। বলে বেরিয়ে এলো অনন্যা। রুদ্র তাকে ধরে বাইরে বেরিয়ে আসার সময় দেখল কিচেনের বাইরে ছোট ছেলেটা হাতে কি একটা নিয়ে খেলছে। রুদ্র তার দিকে তাকিয়ে দেখল হাতে একটা লাল রঙের বাঁশি। ডুয়ার্সের ইতিহাসটা আর 5টা ব্রিটিশ অধ্যুষিত জায়গার থেকে খুব একটা আলাদা ছিল না। চা বাগান, রেললাইন, বন দপ্তর, কিন্তু মাটির নিচে সেই ইতিহাস অন্যভাবে লেখা। 1860-এর পর থেকে ডুয়ার্স অঞ্চলে যেভাবে চা বাগান তৈরি হয় তার জন্য লোক আনা হয়েছিল ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং ছোটনাগপুর মালভূমি থেকে। কাগজে লেখা ছিল কাজ, মজুরি, বাসস্থান। বাস্তবে ছিল আটকে রাখা, ভয় দেখানো, শাস্তি। বাগান ছেড়ে যাওয়ার অনুমতি ছিল না। চুক্তি ভাঙার মানে ছিল অপরাধ। অনেক বাগানে তখনও স্থানীয় আইন চলত না। সাহেবদের নিজস্ব নিয়ম ছিল। দিনের বেলা কাজের হিসেব, রাতের বেলা শাস্তির হিসেব। বাগান তখনও দিনের মতো ছিল না। আইনের হিসেব ছিল সূর্যাস্ত পর্যন্ত। তারপর থেকে শুরু হতো সাহেবদের নিয়ম। নীরব, অঘোষিত, কিন্তু চূড়ান্ত। দিনের বেলায় মাঠে হিসেব চলত। কোন লাইনে কত পাতা উঠল, কে দেরি করল, কে বসে পড়ল, সব লেখা থাকতো খাতায়। কিন্তু রাতের বেলায় খাতা বন্ধ থাকত। তখন আর নাম লেখা হতো না, শুধু মানুষ গোনা হতো। যাদের শরীর ভেঙে পড়ত, যারা মজুরি নিয়ে কথা বলতো বা একটুখানি বেশি সময় বসে পড়ত, তাদের কাউকে আর অফিসে ডাকতে দেখা যেত না। সন্ধ্যার পর একজন দারোয়ান এসে ফিসফিস করে নামটা বলতো। কেউ প্রশ্ন করত না। প্রশ্ন করার লোক পরদিন থাকত না। রাতের শেডগুলো দিনের আলোয় সাধারণই লাগত। কয়লার ঘর, পুরনো স্টোর, ঝোড়ার ধারে কাঠের তৈরি একটা ঘর, জংধরা তালা, ভেজা গন্ধ। কিন্তু অন্ধকার নামলেই জায়গাগুলো বদলে যেত। তখন সেগুলো আর ঘর থাকত না, হয়ে উঠত হিসেব মেটানোর জায়গা। সেখানে কাউকে চিৎকার করতে শোনা যেত না। শুধু মাঝে মাঝে জোরার শব্দ হঠাৎ বেড়ে যেত। জলের মতো নয়, যেন ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। কেউ জানত না ভেতরে ঠিক কি ঘটে। শুধু জানত যারা ঢোকে সবাই ফিরে আসে না। পরদিন সকালে কাজের লাইনে একটা নাম কমে যেত। কেউ জিজ্ঞেস করলে বলা হতো চলে গেছে। কোথায়? না, তার উত্তর থাকত না। বহু বছর পরে নথি খুললে এক লাইনে লেখা পাওয়া যায়, লেবার মিসিং। মিসিং, মৃত নয়, কারণ দেহ না থাকলে মৃত্যুও প্রমাণ করা যায় না। কিন্তু বাগানের মাটি জানত, ঝোড়ার জল জানত। রাত নামলেই আজও যেন সেই হিসেবটা ঠিকঠাক মিলিয়ে নেয়। একদিন সকালে দেখা গেল ঝোড়ার ধারে পড়ে আছে এই চা বাগানের স্তরের কর্মচারী হরিশ টপ্পর দেহ। গলাটা দেহ থেকে একটুর জন্য আলাদা হয়নি, ছিন্ন ভিন্ন অবস্থা। হরিশের ছেলে লালটু টপ্প তখন 12। স্কুলে যাওয়া তার নিয়মিত ছিল না, কিন্তু ঝোড়ার ধারে
বিকেল কাটানোটা একদিনও বাদ পড়তো না লালটুর। সেদিনও অন্য দিনের মতোই বন্ধুদের সঙ্গে খেলতে নেমেছিল, কিন্তু হঠাৎ করে সে থেমে যায়। ঝোড়ার জলটা তার কাছে অদ্ভুত লাগছিল। ঠান্ডা নয়, ভারী, যেন জল বইছে না, চাপ দিচ্ছে। ওরা হেসেছিল। ভয় পাওয়ার মতো কিছু নেই, এই জঙ্গল তো তাদেরই। লালটু কিছু বলেনি, শুধু তাকিয়েছিল উল্টো পাড়ে কাদার মধ্যে আধডোবা একটা জিনিসের উপর। হরিশ মারা যাওয়ার কয়েক বছর পর থেকেই চা বাগানটার অবস্থার পরিবর্তন চোখে পড়তে শুরু করল। প্রথমে শোনা গেল বাগানটি হাত বদল হতে পারে। কাগজপত্র হিসাব নিকাশ নিয়ে বাইরে থেকে লোক আসতে লাগলো। কর্মচারীদের মধ্যেও এক ধরনের অনিশ্চয়তা ঢুকে পড়ল। আগের মতো কড়া নজরদারি আর শাস্তির ব্যবস্থা আর বজায় রইল না। এই সময় থেকেই গ্রামের লোকজন গভীর রাতে বাঁশির শীষের শব্দ শুনতে পেত। শব্দটা একেবারে চেনা, লম্বা, টানা আর নির্দিষ্ট ছন্দে তোলা। কয়েকদিন যেতে না যেতেই হরিশের ছোট্ট ছেলেটাও অসুখে মারা গেল। শিশুটার মৃত্যু যেন শেষ পেরেক ঠুকল বাগানের কফিনে। শ্মশানের আগুন নিভে যাওয়ার পর থেকেই শুরু হলো আরেক ধরনের অদ্ভুত ঘটনা, যেগুলো আর কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া গেল না। চা বাগানের দেখাশোনার দায়িত্ব নিতে লন্ডন থেকে একের পর এক ম্যানেজার আসতে লাগল। শিক্ষিত, সুসজ্জিত মানুষ। নতুন নিয়ম, নতুন হিসাব নিয়ে তারা পা রাখত বাগানে। কিন্তু আশ্চর্যজনকভাবে কেউই 1 মাসের বেশি টিকতে পারল না। মাসখানেকের মধ্যেই খবর ছড়াতো ম্যানেজার নিখোঁজ, আর পরদিন বা তার পরদিন ঝোড়ার ধারে পড়ে থাকত ক্ষত বিক্ষত দেহ, শরীরে নখের আঁচড়, বুকের মাংস ছিঁড়ে নেওয়া, মুখে জমাট বাঁধা আতঙ্ক, চোখ দুটো খোলা, যেন মৃত্যুর পরেও তাদের চোখের আতঙ্ক এখনো রয়েছে। আর তার পাশে পড়ে থাকত একটা লোহার লাল বাঁশি। গ্রামবাসীরা প্রথমে ফিসফিস করে কথা বলতো, তারপর সেই ফিসফিসানি রূপ নিল বদ্ধ ধারণায়। সবার মনে একটাই নাম, হরিশ টপ্পু। অত্যাচারী মালিকের আত্মা নাকি নিজের শিকড় উপড়ে দেওয়া লোকেদের একে একে শেষ করে দিচ্ছে। ঝোড়ার জল লাল হয়ে ওঠে বলে কেউ কেউ দাবি করল। কেউ বলল গভীর রাতে বাগানের পুরনো বাংলোর জানলায় আলো জ্বলে ওঠে, হরিশের ছায়া নাকি সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপর থেকে শীষের শব্দ আর নিছক শব্দ রইল না। রাত নামলেই সে শব্দ যেন আসন্ন অভিশাপ বয়ে আনত ডুয়ার্সের জঙ্গলে। পাতার ফাঁক দিয়ে হাওয়া বইলে মনে হতো কেউ ফিসফিস করে নাম নিচ্ছে। দূরে চা গাছের সারির মধ্যে ছায়াগুলো নড়াচড়া করত, আর ঝোড়ার জল অবিরাম বয়ে যেত, যেন সে সব কিছুর সাক্ষী, আর পরের শিকারকে ডেকে নিচ্ছে নীরবে। সন্ধ্যা শুরুর আগেই 4 জন আবার বেরিয়ে গেল। সিক্রেট সেন্টার প্ল্যান যখন হয়েছে, তাহলে তার জন্য ব্যবস্থা নিতে হয়। বেশ কয়েক কিলোমিটার দূরের একটা ডিপার্টমেন্টাল স্টোর থেকে 4 জনেই গিফট কিনল। কিন্তু কার হাতে যে কি আছে এবং সেটা কারই বা জন্য, সেটা নিজে ছাড়া বাকি 3 জনেরই অজানা। সন্ধ্যা ঘনাতেই জঙ্গলটা নিজের মতো করে জেগে উঠল। দূর থেকে ভেসে এলো ভারী কোনো পশুর ডাক, গভীর, টানা, খুব ধীরে ছড়িয়ে পড়া। একটু পর অন্য দিক থেকে আর একটা ডাক শোনা গেল, ছোট, কাটা কাটা। দুটো শব্দ একে অন্যের জবাব দিচ্ছে কিনা বোঝা যায় না। হোমস্টের চারপাশে তখন আর কোনো মানুষের শব্দ নেই। চা বাগানের দিক থেকেও আলো নিভে এসেছে। ঝোড়ার জল বইছে ঠিকই, কিন্তু সন্ধ্যার সঙ্গে সঙ্গে তার শব্দটা ভারী হয়ে গেছে, আরো কাছে, আরো স্পষ্ট। বাতাস মাঝে মাঝে গাছের ভেতর ঢুকে পাতাগুলো নাড়িয়ে দেয়, যেন কেউ ভেতরে হেঁটে যাচ্ছে।
অথচ বেরিয়ে আসছে না। ড্রয়িং হলের আলো জ্বলছিল, খুব উজ্জ্বল নয় আবার অন্ধকারও না। সোফার উপর ছড়িয়ে বসে 4 জন। টেবিলের ওপর বড় বড় 4টে মগে কফি। তার গন্ধে গোটা ডাইনিংটা ভরে গেছে। বাইরে কুয়াশা নামতে শুরু করেছে, জানলার কাছে জল জমছে। জঙ্গল তখনও দেখা যায়, সবুজ নয়, কালচে ছায়া। রুদ্র এর মধ্যে কয়েকবার অনন্যার দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞাসা করেছে তার শরীর ঠিক আছে কিনা। অনন্যা প্রতিবারই চোখ বুজে মাথা নেড়ে হ্যাঁ জানিয়েছে। গ্লাসের ঠোকাঠুকির সঙ্গে হাসাহাসির মধ্যেই হঠাৎ সায়নের ফোনে একটা মেসেজ ঢুকল। সায়ন স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই কফি মাগটা নামিয়ে ফোনটা হাতে তুলে নিল। লক খুলে দেখল SMS বা হোয়াটসঅ্যাপ নয়, একটা পপ আপ মেসেজ। বেশ কিছু এরকম অ্যাপ্লিকেশন বা সাইট আছে যাদের কাছে নাম্বার পাঠিয়ে দিলে ঠিক সময় মতো ওরা নোটিফিকেশন পাঠিয়ে দেয়। মেসেজে লেখা কেবল কয়েকটি শব্দ, ইয়োর ক্রিসমাস গিফট ইজ ওয়েটিং ফর ইউ, কাম আউট, লুক ফর ইট অ্যান্ড রেডি টু বি অ্যামেজড। সায়ন একবার অনন্যার দিকে তাকিয়ে মুচকি হাসল। অনন্যাও পাল্টা হাসির পর ঘাড় মেকিয়ে উত্তরের জানলাটার দিকে একবার ইশারা করল। সোফার আর্মরেস্ট থেকে জ্যাকেটটা তুলে নিয়ে উঠে দাঁড়াতেই সমীর গ্লাস নামিয়ে জিজ্ঞাসা করল, কিরে, কোথায় যাচ্ছিস? সায়ন কেবল হেসে ফোনটা একবার দেখিয়ে বলল, আসছি। বলে জ্যাকেটটা গায়ে জড়িয়ে হোমস্টের বাইরে বেরিয়ে এলো। ঘন অন্ধকারের মধ্যে চা বাগানের কুয়াশা ঘেরা হলুদ বাল্বগুলো যেন জোনাকির মতো দেখাচ্ছে। হোমস্টের পেছনের দিকে একটা সরু কাঁচা পথ নেমে গেছে, সেই দিকেই ধাপে ধাপে নেমে গেছে চা বাগান। তার উল্টো দিকে শুরু হয়েছে জঙ্গল। অনন্যার ইশারার কথা মনে করে কুয়াশার মধ্যে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সেই দিকেই এগিয়ে গেল সায়ন। কিছু দূর যেতেই দেখা গেল একটা গাছের কাছে একটা ছোট্ট কার্ড, তাতে লেখা, ইউ আর অন দ্য রাইট ওয়ে, জাস্ট আ ফিউ মোর স্টেপস। সায়ন হাতে লেখা কার্ডটা তুলে নিয়ে একবার হেসে সেটা পকেটে রেখে সামনের দিকে আরও এগোতে লাগল। ঠান্ডা আর ঘন কুয়াশা তখন সায়নকে সম্পূর্ণ ঢেকে ফেলেছে। কিছু দূরে একটা গাছের সামনে দেখা গেল ছোট্ট একটা লাইট, তার নিচে একটি ছোট্ট বাক্স, রঙিন কাগজে মোড়া, তার উপরে আর একটা কার্ড, যাতে লেখা, ডোন্ট ওপেন টিল মিডনাইট। গিফট নিয়ে বেশ কৌতূহলী মুখে ফিরে আসার সময় আবার যেন দূর থেকে শোনা গেল বিকেলের সেই শীষের মতো একটা শব্দ। এই সময় এই ঠান্ডার মধ্যে কেউ বাড়ি থেকে বেরিয়ে এসে শীষ দিচ্ছে, এ যেন বিশ্বাস করা কঠিন। কিন্তু সেদিকে বিশেষ নজর বা সময় না দিয়ে একই পথে ফিরে এলো। ডাইনিং এর সামনে এসে গিফট বক্সটা দেখিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই পার্টি আবার আগের ফর্মে ফিরে এলো। কয়েক মিনিটের মধ্যেই সেই ঘটনারই পুনরাবৃত্তি। এবার বেজে উঠল সমীরের ফোন। ইতিমধ্যে সবার কাছেই স্পষ্ট এই ফোন বেজে ওঠার কারণ, তাই এ নিয়ে আর নতুন করে কোনো উত্তেজনা কারোর মধ্যে দেখা গেল না। নিজের জায়গা থেকে উঠে দাঁড়াতেই কেমন যেন নিজে থেকেই চোখ চলে গেল অনন্যার দিকে। এবার সে ঠিক চা বাগানের দিকেই ইশারা করল। চা বাগানের ভিতরের রাস্তা সন্ধ্যার পর আর রাস্তা থাকে না। সারি সারি চা গাছ অন্ধকারে একে অন্যের গায়ে হেলে পড়ে, যেন পথটা ঢেকে দিতে চায়। পায়ের নিচে শুকনো পাতা ভাঙা শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না। একটা পুরনো ছায়া ঘেরা প্লাকিং শেড, টিনের ছাউনি, আধভাঙা বাঁশের খুঁটি। দিনের বেলা জায়গাটা ফাঁকা, কিন্তু সন্ধ্যার পর সেখানে বাতাস থেমে থাকে। আলো ঢোকে না, শুধু গন্ধ, ভেজা মাটি আর পুরনো পাতার। এই প্লাকিং শেডের হলদেটে আলো কুয়াশার মধ্যে কেমন
ঘোলা একটা আস্তরণ তৈরি করেছে। সেই শেডের নিচেই রাখা আগের মতো একটা ছোট বাক্স, উপরে কার্ড এবং তাতে একই লেখা, ডোন্ট ওপেন টিল মিডনাইট। ফিরে আসার পর ফোন বাজল রুদ্রর, আর সবশেষে অনন্যার। এবার অনন্যা কৌতূহলী হয়ে সবার দিকে তাকাতেই তিনজনে একসঙ্গে ইশারা করল গ্রিন করিডোরের পিছনের দিকে জানলার কাছে, যেখানে কিচেনের পাশের একটা দরজা খুললেই বাইরে বেরিয়ে দেখা যায়। অনন্যার গিফট খুঁজে পেতে যেন কোনোই বেগ পেতে হলো না। জানলার ঠিক নিচেই ফোনের ফ্ল্যাশ অন করতে দেখা গেল সামনেই রাখা একটা বাক্স। রাত 10টার কিছুক্ষণ পর ঠান্ডার প্রকোপকে অজুহাত করেই শুরু হলো মদ্যপান। কিছুক্ষণ আগে গ্রিন করিডোরের নতুন কোক তার ছোট ছেলেকে নিয়ে বাড়ি ফিরে গেছে। এখানে সন্ধ্যা নামার পরের জীবনযাপনটা যেমন শান্ত তেমনি একঘেয়েও। বারবিকিউ করার পরিকল্পনা হলেও সারা দিনের ক্লান্তি আর বিকেলের সাফারির পর সবাই ক্লান্ত, তাই সেই পরিকল্পনা বদলে গিয়ে দাঁড়ালো কিচেনে বানানো চিকেন কাবাব আর পনির টিক্কা। সরঞ্জামের মধ্যে কেবল ছোট ছোট লাইট দিয়ে সাজানো হয়েছিল ডাইনিং। তার একপাশে বড় কাচের জানলা হওয়ায় এই পরিবেশে জঙ্গলের দৃশ্য উপভোগ করতে করতে পার্টি নেহাত মন্দ চলছিল না। সমীরকে দেখা যাচ্ছিল ঠোঁটে মদের গ্লাস রাখাকালীন ক্রমাগত চেয়ে আছে অনন্যার দিকে। কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পর প্রথম বলল সে, তা কালকে তোদের বুকিং আছে তো নাকি? অনন্যা উত্তর দিল, হ্যাঁ, 2টো বুকিং আছে, দেখা যাক। অ্যারেঞ্জমেন্ট করবি না কিছু? অ্যারেঞ্জমেন্ট আবার কি ভাই? ওই সকালে রিসেপশনে বসার জন্য একটা লোকাল মেয়েকে নেওয়া হয়েছে, ও আসবে ওই 8টা নাগাদ। আপাতত রেজিস্টারে যা রেকর্ড করার করবে, পরে সেগুলো সিস্টেমে আপডেট হবে। বাহ, ভালোই ব্যবস্থা। তা রুদ্র কি ফুল টাইম এঙ্গেজ হবি নাকি? রুদ্র এতক্ষণ এক মনে পনির টিক্কা সহযোগে গ্লাসে চুমুক দিচ্ছিল। এবার গ্লাস নামিয়ে বলল, কোন দুঃখে? আমার এখনো লাইসেন্স বাতিল হয়নি যে ট্রিটমেন্টটা বন্ধ করতে হবে। সমীর বেশ একটু খোঁচা দেওয়ার সুরেই বলল, এই শোন, তোর ওই কেসটা না ম্যানেজ করলে এতদিনে জাগে। রুদ্র কেবল সমীরের দিকে এক দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বেশ কড়া গলায় বলল, একটু না মনে করে দেখিস, এমনি এমনি মিটিয়েছিলিস নাকি? সায়ন হেল্প না করলে না শোনা, তুমিও এতদিনে গাধার। সমীরের হাতের গ্লাস নেমে গেছে, ফোন হাতে তুলতে যাচ্ছিল। ঠিক সেই সময় সায়ন আর অনন্যা মিলে তাকে কোনো রকমে বসালো। অনন্যা রুদ্রর দিকে তাকিয়ে বলল, একটা ভালো দিনে তোমার এসব আলতু ফালতু ব্যাপার নিয়ে কথা না তুললেই নয়। রুদ্র আর কিছু না বলে চুপচাপ পনির টিক্কায় মনোনিবেশ করল। রাত 12টা বাজার আগেই টেবিলে ডিনার চলে এসেছে। ডাইনিংয়ের টিভিতে তখন কলকাতার পার্ক স্ট্রিটের একটা জনসমুদ্রের খবর। উদ্দেশ্যহীন মদ্যপের ভিড়ে খুশি মুখে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে কিছু বেলুনওয়ালা, খাবারের দোকানের লোক ও ময়লা জামার উপর লাল টুপি পরা বাচ্চা, যাদের উৎসবটা কেবল অতিরিক্ত রোজগারেই সীমাবদ্ধ। 12টা বাজতেই প্রত্যেকে নেশাগ্রস্ত অবস্থাতেই মুখে একটা হাসি আটকে একে অপরকে ক্রিসমাস উইশ করে জড়িয়ে ধরল। ডিনার সেরে নিজের নিজের রুমে ফিরে আসতে বাজল 12:30। রুদ্র ঘরে ঢুকে দেখল বিছানার উপর বসে আছে অনন্যা, কেমন যেন একটা থমথমে মুখ। রুদ্র বিছানার কাছে এগিয়ে এসে বলল, কি হলো, শরীর খারাপ লাগছে নাকি? তাহলে শুয়ে পড়ো তুমি। হ্যাঁ, মাথাটা ড্রিঙ্ক না করলেই হতো। তুমি শো, আমি ওষুধ খেয়ে উপরের ঘরে গিয়ে শুচ্ছি। একটু একা থাকলে একটু রিল্যাক্স লাগবে। রুদ্র আর কথা বাড়ালো না। হ্যান্ডব্যাগ থেকে ওষুধ বের করে অনন্যার দিকে এগিয়ে দিয়ে বলল, খেয়ে নাও। অনন্যা ওষুধ খেয়ে ফোন, চার্জার আর সদ্যপ্রাপ্ত গিফটের বাক্সটা নিয়ে
ঘর থেকে বেরিয়ে গেল। রুদ্র সেটার দিকে তাকিয়ে বলল, কিছু দরকার হলে ডেকো, আমি জেগে আছি কিন্তু। বিছানায় শুয়ে সারা দিনের ক্লান্তির উপর স্কচ বিস্কিট চাপে দুটো চোখ প্রায় বুজে এসেছিল। একটা তন্দ্রার ভাব হঠাৎ করে কেটে গেল একটা শব্দে, একটা তীক্ষ্ণ শীষের শব্দ, কিন্তু এবার যেন অনেকটা কাছ থেকে। টেবিলের উপর একটা ল্যাম্প তখনও জ্বলছিল। সেদিকে তাকাতেই রুদ্রর চোখে পড়ল গিফটের বাক্সটা, যার উপরে লেখা ডোন্ট ওপেন টিল মিডনাইট। মোবাইলের ঘড়ি বলছে রাত 1:20। হাত বাড়িয়ে টেবিল থেকে বাক্সটা তুলে নিয়ে সেটা খুলতে শুরু করল। বাক্সের ওজন তেমন ভারী নয়। উপরের কার্ডটা খুলে বক্সের মোড়ক খুলতে খুলতে আবার মাথাটা কেমন ঝিমঝিম করে আসতে লাগল। ঘরের মধ্যে যেন বিন্দু মাত্র বাতাস চলাচলের পথ নেই। উপরের মোড়কটা খুলতেই কেমন একটা পচা গন্ধ বেরোতে শুরু করলো ঘরে। না, ঠিক ঘরে না, যেন রুদ্রর হাতে ধরা বাক্সের ভিতর থেকেই আসছে গন্ধটা। আচ্ছন্ন অবস্থাতেই মুখ থেকে কিছুটা সরিয়ে বাক্সটা খুলতেই বেরিয়ে এলো একটা অদ্ভুত জিনিস। রক্তমাখা দুটো ডিসপোজেবল গ্লাভস আর একটা ভাঙা রিস্ট ওয়াচ, যেটা দেখা মাত্র রুদ্র ছিটকে মাটিতে ফেলে দিল বাক্সটা। অসহ্য রকমের একটা বিভৎসতা যেন মুহূর্তের মধ্যে গ্রাস করে ফেলছে তাকে। হঠাৎ শোনা গেল বদ্ধ ঘরের মধ্যে কোথাও জিঙ্গল বেল মিউজিক বাজতে শুরু করেছে। দ্রুত সেই বিছানা থেকে উঠে উদ্ভ্রান্তের মতো দেওয়ালে হাত বোলাতে লাগলো সুইচ বোর্ড খোঁজার আশায়। পা দুটো তখনও টলছে। এর মধ্যে রুদ্র খেয়াল করেনি কখন জিঙ্গল বেলের শব্দ থেমে গিয়ে বদ্ধ ঘরের মধ্যে শোনা যাচ্ছে একটি মেয়ের যন্ত্রণায় ছটফট করার চিৎকার, কান্নার সাথে মৃত্যু যন্ত্রণা মিশে সৃষ্টি হওয়া চিৎকারের শব্দে দু হাতে কান চেপে ধরে মেঝেতে বসে পড়ল রুদ্র। পাগলের মতো চারদিকে হাত রেড়ে মনে হচ্ছে সে যেন ঘরে নেই। হঠাৎ ঘরটা যেন যেন একটা নাট্যমঞ্চে পরিণত হয়েছে। মাথার উপর জ্বলছে অপারেশন থিয়েটারের আলো। সামনের বেডে শুয়ে আছে একটি বছর 22-23-এর মেয়ে, মুখ সহ গোটা শরীর ক্ষতবিক্ষত। তার একপাশে দাঁড়িয়ে স্বয়ং রুদ্র। সবাই যেন তারই দিকে তাকিয়ে আছে। রুদ্র মেঝেতে বসেই তখন চিৎকার করে কেঁদে চলেছে। এবার দেখা গেল অপারেশন টেবিল থেকে ক্ষতবিক্ষত মুখ নিয়ে উঠে বসেছে মেয়েটি। হাতে একটা ধারালো সার্জিক্যাল নাইফ নিয়ে হাসি মুখে বেড থেকে নেমে রুদ্রর দিকে এগিয়ে আসছে। না 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 না! তারস্বরে চিৎকার করছে রুদ্র, কিন্তু কয়েক মুহূর্ত তারপরে ধারালো সার্জিক্যাল নাইফ দিয়ে কপাল থেকে মুখ হয়ে পেট পর্যন্ত চিরে দেওয়ার শব্দ। ধারালো ছুরির আঘাতে কপাল থেকে পেট পর্যন্ত চামড়া মাংস কেটে দুভাগ হয়ে যাচ্ছে। মৃত্যু চিৎকার পর্যন্ত করার সামর্থ্য নেই তার। গোটা ঘরের মেঝের অন্ধকারের সাথে মিশে যাচ্ছে সার্জন রুদ্র মুখার্জির রক্ত। করিডোরের বাল্বগুলো তখনও জ্বলছিল। বাইরের জঙ্গলের ঘনত্ব যেন কুয়াশার আস্তরণে কয়েক গুণ বেড়ে গেছে। স্থায়ী নিস্তব্ধতার মধ্যে মধ্যে কখনো ভেসে আসছে অচেনা ডাক আর শব্দ। সায়নের ঘরটা পুরোপুরি দরজা বন্ধ ছিল না। সেই অবস্থায় দেখা গেল টেবিলের পাশে তার ফোনটা পড়ে, প্লাগে চার্জার লাগানো, কিন্তু সুইচ অফ। হঠাৎ ফোনে রিং বাজতে শুরু হলে আচমকা ঘুম ভেঙে গেল। আধবোজা চোখে ফোনটা হাতে তুলে নিতেই দেখা গেল একটা অচেনা নাম্বার থেকে ফোন এসে কেটে গেছে। এই রাতেই কল ব্যাক করার কোনো মানে হয় না। ফোনটা টেবিলে রাখতেই তখন সায়নের নজরে এলো বাক্সটা। বাক্সটা খুলতেই প্রথমে কিছু বোঝা গেল না। ভেতরে রাখা জিনিসগুলো কাপড়ে মোড়া। সায়ন হাতে নিয়ে নাড়তেই বুঝল ভেজা।
খুব সামান্য, কিন্তু কাপড়ের ভেতর থেকে যে গন্ধটা বেরোতে শুরু করলো সেটা চেনা, লোহার গন্ধ, পুরনো রক্তে। মোড়ক সরাতেই বেরিয়ে এলো একটা স্মার্টফোন, স্ক্রিন ভাঙা, ব্যাক কভার নেই, আর তার নিচে একটা পেন ড্রাইভ, রক্তে মাখা, যেন জোর করে ঢুকিয়ে বের করা হয়েছে কোথাও থেকে। শাওনের বুকের ভেতর কেঁপে উঠল। এই পেন ড্রাইভটা সে চিনতে পারে, এই ডিভাইসটা দিয়েই সেদিন সারা রাত বসে ফুটেজ মুছেছিল। মেয়েটার চিৎকার, ক্যামেরার দিকে ছুটে আসা মুখ, সব ডিলিট করেছিল নিজে হাতে। হঠাৎ তার মাথাটা ঝিমঝিম করে উঠল। চোখের সামনে ঘরটা দুলে উঠছে, বাতাস নেই, দরজা জানলা সব বন্ধ। সে পিছিয়ে যেতে চাইছিল, কিন্তু গোটা শরীরটা যেন বিছানার সঙ্গে জুড়ে দিয়েছে। ফোনটা হঠাৎ আপনা আপনি যেন বেজে উঠল। স্পিকার থেকে হঠাৎ বাজতে শুরু করলো জিঙ্গল বেলের সুর। চাইলেও যেন কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না সেই শব্দ। ঠিক তখনই ঘরের এক কোণ থেকে ভেসে এলো ধাতব কিছু ঘষার শব্দ। শব্দটা খুব জোরে নয়, বরং কাছ থেকে আসছে। ঠিক তখনই তার ফোনটা টেবিলের উপর কেঁপে উঠল। কোনো কল নয়, কোনো মেসেজও নয়, অডিও প্লে হতে শুরু করলো। প্রথমে একটা শ্বাসের শব্দ, তাড়াহুড়ো নয়, ভাঙা শ্বাস। তারপর হঠাৎ এক নারীর গলা, চিৎকার নয়, কিন্তু যন্ত্রণায় বাধা দেওয়া আর্তনাদ। শব্দটা থেমে থেমে আসছে, যেন মুখ চেপে ধরা রয়েছে। তারপর একসঙ্গে কয়েকটা পুরুষ কণ্ঠ, কথা স্পষ্ট নয়, গালাগালির ভাঙা টুকরো, চাপা হাসি। কেউ যেন বলছে, দেরি করিস না, আয় শালা, জলদি শেষ কর। আরেকজন হেসে ওঠে। হাসিটা অস্বস্তিকর, খুব কাছে। সায়ন তখনও বুঝে ওঠেনি কি হচ্ছে। ঠিক সেই মুহূর্তে রডটা সজোরে এসে আছড়ে পড়ল তার হাঁটুতে। একটা বিকট শব্দ, হাড় ভাঙার শব্দ। বিকট চিৎকারের সঙ্গে সঙ্গে যেন মনে হলো তার মস্তিষ্ক আজ থেকে বেশ কয়েকদিন আগের অবস্থায় চলে গেছে। তার সামনে দাঁড়িয়ে একটি নারী মূর্তি, হাত বাড়িয়ে তার ফোনটা এগিয়ে দিচ্ছে সায়নের দিকে, আর একটা যন্ত্রণা ক্লিষ্ট গলায় বলছে, বলতে বলতে মুহূর্তের মধ্যে তার দেহের পোশাক ছিন্ন ভিন্ন হতে শুরু করেছে। ঠোঁটের নিচে একটা অদ্ভুত হাসি। মুহূর্তের মধ্যে তার নাক বেয়ে গড়িয়ে আসছে টাটকা রক্তের ধারা। ঠোঁট বেয়ে, দাঁত বেয়ে গড়িয়ে আসছে সেই রক্ত। উফ, বিভৎস বিভৎস দৃশ্য। যেন মুহূর্তে বিবর্ণ হয়ে গেছে সায়নের সারা শরীর। মাথার মধ্যে ভেসে আসছে সমীরের একটা ফোন কলের কথা। ভাই, বিরাট ব্লান্ডার হয়ে গেছে রে। মেয়েটাকে জাস্ট ভয় দেখাতে চেয়েছিলাম। শালা এরা এত বাড়াবাড়ি করবে কে জানতো। ভাই, তোকেই ম্যানেজ করতে হবে, তুই যা পারিস কর। জাস্ট কিপ মি আউট অফ ইট, প্লিজ প্লিজ ভাই। হঠাৎ যেন মুহূর্তের মধ্যে ধীরে ধীরে সম্বিত ফিরছে সায়নের। স্পষ্ট শুনতে পাচ্ছে আবারও সেই ধাতব শব্দ। ভারী লোহার কিছু যেন মেঝেতে ঘষে ঘষে টেনে আনা হচ্ছে। চারদিকে পাগলের মতো তাকাচ্ছে সায়ন। কোথাও কারোর উপস্থিতি অনুভব না করতে পারলেও সেই শব্দ এখনো হয়ে চলেছে। আর কয়েকটা সেকেন্ড, তারপরেই একটা মাত্র ধাতব শব্দের সাথে ছোট্ট একটা চিৎকার বেরোলো সায়নের গলায়। তারপর সব নিস্তব্ধ। ভাঙা ফোনে পুনরায় বেজে চলেছে জিঙ্গল বেল মিউজিক। খুলি ফেটে গোটা মাথাটা থেঁতলে মেঝেতে পড়ে আছে সায়নের দেহ। মাথার কিছুটা ফাঁকা অংশ থেকে বেরিয়ে এসেছে
রক্তমাখা ঘিলু। সদ্য উদ্বোধন হওয়া গ্রিন করিডোরের পেছনের দিকটায় চা বাগানের রাস্তায় কিছুটা এগোলেই দেখা যায় বাঁশঝাড় আর পুরনো কাঁঠাল গাছের মাঝখানে কুকের ছোট্ট ঘরটা। এক চিলতে টিনের ছাউনি, দুদিকের দেওয়াল কাদামাটি আর ইটের জোড়াতালি। দিনের আলো সেখানে ঢোকে না বললেই চলে। সন্ধে নামলেই ঘরটা যেন নিজের ভিতরেই গুটিয়ে নেয় অন্ধকারটাকে। ঘরের ভেতরে ঢুকলে প্রথমেই চোখে পড়ে অস্বাভাবিক পরিপাটি। দরজার পাশে একটা পুরনো চুলা, তার উপর ধোঁয়ার দাগ জমে কালচে হয়ে যাওয়া হাঁড়ি, মেঝের এক কোণে গুছিয়ে রাখা কয়েকটা অ্যালুমিনিয়ামের থালা, যেন কেউ খুব যত্ন করে রাখে কিন্তু ব্যবহার করে কম। বিছানা বলতে মাটির ওপর পাতা একটা পাতলা তোশক, বালিশের কভার ধুয়ে ধুয়ে ফ্যাকাশে হয়ে গেছে। ঘরের একমাত্র জানালার ঠিক উল্টো দেওয়ালে ঝোলানো আছে একটা ফ্রেমবন্দি ছবি। ছবিটা পুরনো, কাগজটা হলদেটে, ফ্রেমের কাছে চিড়। সেখানে একটা বাচ্চা ছেলে, বয়স বড়জোর 7-8। চোখ দুটো অস্বাভাবিক রকম বড়, ক্যামেরার দিকে তাকিয়ে নেই, তাকিয়ে আছে যেন ছবির বাইরের কোথাও। মুখে ভয় নেই, আবার হাসিও নেই। একটা কাঠিন্য আছে, আর আছে হাতে ধরা একটা লাল রঙের লোহার বাঁশি। ক্লান্ত হয়ে শুয়ে এক মহিলা, একই ঘরে বিছানার উপর মোটা কম্বল আর চাদর মুড়ে শুয়ে আছে আর এক বৃদ্ধ। বয়সের ভার বহন করা যেন ক্রমেই কঠিন হয়ে পড়ছে তার জন্য। ঝোড়ার দিক থেকে যখন হাওয়া আসে, পাতার ফাঁকে জল নড়াচড়া করে, তখন কেউ কেউ শুনেছে কুককে বিড়বিড় করে বলতে, দেখিস এবার সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কার সঙ্গে কথা বলে কেউ জানে না। এদিকে রাত্রের আয়ু ততক্ষণে বেশ কমে এসেছে, আর ঘণ্টা দুয়েকের মধ্যেই হয়তো জঙ্গলের মাথা ফুঁড়ে কুয়াশার আস্তরণ ভেদ করে হবে সূর্যোদয়। 25শে ডিসেম্বর, বড়দিন। কিন্তু তার আগে এখান থেকে কিছু দূরে গ্রিন করিডোরের বাসিন্দাদের কাছে যেন রাতটা হয়ে উঠেছে অনেক বড়, ভয়াবহ, বীভৎস আর প্রাণঘাতী। ইতিমধ্যে উপরের ঘরের একটা এলইডি আলো জ্বলে উঠেছে। অনন্যার প্রায় রক্তশূন্য মুখে ফুটে উঠেছে চরম আতঙ্কের ভাব। বেশ বড় মাপের গিফট বক্সের ভিতর থেকে বেরিয়েছে একটা চামড়ায় বাঁধানো ডায়েরি আর কয়েকটা ফুলস্কেপ কাগজ। ডায়েরির প্রথম পাতায় লেখা একটি নাম, সৌমিতা দেব। নামটা চোখে পড়তেই অনন্যার বুকের ভিতর কিছু একটা ভেঙে গেল। খুব জোরে নয়, শব্দহীন ভাঙন। পাতার পর পাতা উল্টাতে লাগলো সে। লেখাগুলো গোছানো, তারিখ দেওয়া, ওয়ার্ড নাম্বার, কেস নাম্বার, ডাক্তারের নাম, কোথায় কোন ইঞ্জেকশন, কোন রিপোর্ট বদলেছে, কোন সময় সিসিটিভি বন্ধ ছিল, সব লেখা আছে খুব ঠান্ডা ভাষায়, আবেগহীন। এমন কিছু তথ্য যার ফলে কলকাতার নামি দামি সরকারি ও বেসরকারি হাসপাতালের ভিতরের অন্ধকার ও জঘন্য সত্যটা বাইরে বেরিয়ে আসে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই যে এই নাম ও তার ডায়েরির নিচে রাখা কাগজগুলো অনন্যার পরিচিত। আগেও দেখেছে পোস্টমর্টেম রিপোর্ট, যেখানে তার মৃত্যুর কারণ হিসেবে দেখানো হয়েছে অ্যাক্সিডেন্ট। রুদ্রর কাছেই কেসটা এসেছিল। নিউজ চ্যানেলের মারফত অনন্যা কিছুটা জেনেও ছিল ঘটনার ব্যাপারে, কিন্তু আসল সত্য লুকিয়েছিল এতদিন। ঘরের লাইট হঠাৎ কয়েকবার ফ্লিকার করে নিভে গেল। বদ্ধ ঘরের মধ্যে
একটা দমকা বাতাসে তার হাত থেকে ছিটকে মেঝেতে পড়ল সৌমিতার ডায়েরি। কয়েক মুহূর্ত পর আলো আবার ফ্লিকার করতে শুরু করল। ইতিমধ্যে ঘর জুড়ে শোনা যাচ্ছে একটা তীক্ষ্ণ শীষের শব্দ, অনেক কাছে, যেন প্রায় এই হোমস্টের সামনেই দাঁড়িয়ে কেউ তীক্ষ্ণ স্বরে শীষ দিচ্ছে। দেখা গেল ড্রেসিং টেবিলের আয়নায় একটি স্পষ্ট অবয়ব, বেগুনি একটা সালোয়ার পরে দাঁড়িয়ে সৌমিতা। ধীরে ধীরে সেই অবয়ব যেন একটা অদ্ভুত কাণ্ড করতে শুরু করেছে, গায়ের জোরে ছিঁড়ে দিচ্ছে নিজের পোশাক। ধীরে ধীরে বেরিয়ে আসছে তার উন্মুক্ত শরীরে একটার পর একটা গভীর ক্ষত। বিভৎস চিৎকারটা অনন্যার গলা থেকে বেরিয়ে যেন গোটা ঘর কাঁপিয়ে তুলল। উদ্ভ্রান্তের মতো সে দৌড়ে বেরোতে গিয়ে আচমকা একটা ধাক্কায় মেঝেতে ছিটকে পড়ল সে। কিন্তু তাও বেরোতে হবে, যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে। হাতড়ে এক মুহূর্তের জন্য যেন দরজাটা খুঁজে পেল সে। রুদ্ধশ্বাসে দরজা টেনে খুলে দৌড়তে শুরু করল। বারান্দার একপাশে সিঁড়ি বেয়ে নামার সময় মনে হলো কেউ তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেবে। পায়ের গতি সামলানো মুশকিল। নিচে নেমে প্রবল জোরে ধাক্কা মারতে শুরু করলো রুদ্রর ঘরে। কোনো সাড়া নেই। দরজা যেন কেউ ভিতর থেকে দেওয়াল তুলে বন্ধ করে দিয়েছে। রুদ্র, রুদ্র, দরজা খোলো, রুদ্র! ডাকের চিৎকারে যেন গলা চিড়ে যাওয়ার উপক্রম। কোনো সাড়া না পেয়ে চলে গেল করিডোরের উল্টো দিকে। অনেক চেষ্টাতেও যেন একটা আলো জ্বলল না। আবার একটা দরজায় তীব্র আঘাত করতে শুরু করলো অনন্যা। ইতিমধ্যে তার চিৎকারের সাথে মিশেছে কান্না। সায়ন, সায়ন, দরজাটা খোল, প্লিজ দরজাটা খোল, ফর গডস সেক, দরজাটা খোল। না, বিফল চেষ্টা। আর একমাত্র ভরসা ডাইনিং হলের দক্ষিণের একটা ঘর। সেটা সে নিজেই বেছে দিয়েছিল সমীরকে। কিন্তু ওটা কি শোনা যাচ্ছে? কারোর গলার শব্দ। হ্যাঁ, সমীর। কিন্তু ও ঘরের মধ্যে যেন যন্ত্রণায় চিৎকার করছে। পাগলের মতো দৌড়ে গিয়ে সেই দরজার গায়ে আঘাত করা মাত্র সেটা খুলে গেল। কিন্তু এটা কি? এটা এই হোমস্টের একটা ঘর নাকি একটা পুরনো কারখানা? ঘরের ছাদে টিনের শেড, পায়ের নিচে মেঝেটা যেন পুরনো সিমেন্টে বাঁধানো। সেখানে এক জায়গায় পড়ে আছে সমীর, যেন পাগলের মতো বিড়বিড় করে কথা বলছে আর থেকে থেকে না না করে চিৎকার করছে। তার পাশে একটা মাঝারি মাপের খোলা বাক্স, সমীরের হাতে ধরা একটা ওড়না। রংটা দেখে খুব চেনা লাগলো অনন্যার। হঠাৎ ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে যেতেই লক্ষ্য করল সে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে, যেখানে কোনো ঘর, কোনো দরজা, কিছুরই অস্তিত্ব নেই। এর পরের দৃশ্যটা দেখে অনন্যার মনে হলো চোখের সামনে নিজের মৃত্যু দেখলেও বোধহয় এতটা আতঙ্কিত হতো না। সমীরের সামনে দুজন পুরুষ একটি মহিলার দেহের উপর ঝাঁপিয়ে পড়েছে, যেন জঙ্গলের ক্ষুধার্ত পশুর সামনে সাজিয়ে দেওয়া হয়েছে টাটকা মাংস। সমীর এক পা করে পিছিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু সে যেন একই জায়গায় ছটফট করছে আর চিৎকার করছে। ছাড়, ছাড়! এই শালা শুয়োরের বাচ্চা, কথা কানে যাচ্ছে না কুত্তার বাচ্চা? ছাড়, সরে যা, সরে যা এখান থেকে, সর! ব্যাস, এইটুকুই। এরপর সামনের দুই পুরুষ মূর্তি যেন মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। একটা কারখানার ভেজা স্যাঁতস্যাঁতে মেঝের উপর হাত পা ছড়িয়ে অচৈতন্য অবস্থায় পড়ে আছে সৌমিতার দেহ। কিন্তু অনন্যা জানে সেই দেহে
তখনও প্রাণ ছিল। এই সৌমিতার মুখ কেবল অনন্যা কেন, কয়েক মাস আগে সমাজ মাধ্যম সহ খবরের চ্যানেল সবেতে দেখেছে মানুষ। কর্মরত অবস্থায় অপহরণ করা হয় সৌমিতাকে, তারপর সম্ভবত ধর্ষণ করে খুন। এই কেসে দু একবার সায়নের নামও উঠে এসেছিল, কিন্তু পর মুহূর্তেই সমস্ত ঘটনা যেন মুহূর্তের মধ্যে পাল্টে গেল। মেঝে থেকে সোজা হয়ে উঠে দাঁড়িয়েছে সৌমিতার শরীর। সারা দেহে পোশাকের চিহ্ন খুব সামান্য। ধীর পায়ে সেই অবস্থায় এসে দাঁড়ালো সমীরের সামনে। তারপর একটা অদ্ভুত জান্তব গলায় তীক্ষ্ণ স্বরে বলল, কি ভালো লাগছে না আমায় দেখতে? ভালো লাগছে না? দেখো, আমার দিকে দেখো একবার, এই দেখো দেখো। বলে সমীরের উপর প্রায় ঝাঁপিয়ে পড়ল সে। মুখের ভাব তখন শতগুণ বিভৎস। সমীরের শরীরে আঙুল বলিয়ে যাচ্ছে সে, আর তার ফলে গোটা শরীর ক্ষত বিক্ষত হয়ে ছিটকে বেরিয়ে আসছে রক্ত। এরপর হাঁ করা মুখে সে আচমকা কামড়ে ধরল সমীরের ঠোঁট। পর মুহূর্তে ঠোঁটের মাংস শুদ্ধ কামড়ে ছিঁড়ে নিল। না, আর সহ্য করা সম্ভব নয়। অনন্যার এই মুহূর্তে মনে হচ্ছিল তার মৃত্যু হলে বরং শান্তি, কিন্তু তাও একের পর এক দৃশ্য বিস্ফারিত চোখে তাকিয়ে দেখছে সে। আঙুলের ছোঁয়া ও কামড়ের পর কামড়ে গোটা শরীর আর মুখ ছিন্ন ভিন্ন হচ্ছে সমীর রায়ের। এক কামড়ে সমীরের চোখ দুটো কামড়ে উপড়ে ফেলে থুক করে মাটিতে ছুঁড়ে ফেলল সৌমিতা। সমীরের দেহে আর প্রাণের যে লেশ মাত্র নেই তা তখন বুঝতে পারেনি অনন্যা। ওই অবস্থাতেই জ্ঞান হারানোর আগে যেন এক মুহূর্তের জন্য সে দেখল সৌমিতা তার দিকে তাকিয়ে হাসছে, আর আর কিসের একটা শব্দ ভেসে আসছে না? হ্যাঁ, অনেকগুলো বাচ্চা মিলিয়ে যেন একসাথে গাইছে। ভ্যান দাঁড়িয়েছে গ্রিন করিডোরের গেট থেকে প্রায় 150 মিটার দূরে। মিডিয়া এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। 8:30টায় গ্রিন করিডোরের নতুন রিসেপশনিস্ট এসে পৌঁছে দেখে সামনের দরজা খোলা। গোটা হোমস্টের চতুর্দিক লণ্ডভণ্ড। এরপর ডাইনিংয়ের বাঁদিকের ঘরের দরজা খুলতেই সে প্রায় জ্ঞান হারায়। আধ ঘন্টা পরে আলিপুরদুয়ার পুলিশ স্টেশনে ফোন করে। যতটা সে দেখেছে ততটাই জানায়। পুলিশের গাড়ি এসে পৌঁছেছে মিনিট 10 আগে। কি দেখেছিলে ঠিক করে প্রথম থেকে বলো। স্যার, আমি দেখি কি যে ওই সামনের মেন গেটটা খোলা। আমি জানতাম ওই স্যার আর ম্যাডাম দুজন বন্ধুকে নিয়ে কাল সকালে এসেছে। আমি ভাবলাম ওদেরকে কেউ দরজাটা খুলে দিয়েছে, কিন্তু ভেতরে ঢুকে দেখি গোটা দালান ঘর এইরকম অবস্থা। একটা ঘরের দরজা খোলা নেই। আমি সামনের ঘরের দরজা খুলতে গিয়ে দেখি বলে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাকি কথাগুলো শেষ করল। একজন লোক স্যার মেঝেতে পড়ে আছে, সারাটা শরীর যেন কে খুবলে খুবলে খেয়েছে। আমি দেখে প্রায় অজ্ঞান হয়ে গেছিলাম স্যার। বাকি ঘরগুলো খোলার আর বলে ভয় ভয় মুখে তাকিয়ে রইল। পুলিশ ইতিমধ্যে বাকি 3টে ঘরের দরজা ভেঙেছে। একটা ঘর ফাঁকা, কেবল সামান্য তালগোল পাকি আছে, কিন্তু বাকি 2টো ঘরে আরো 2টো বিভৎস মৃতদেহ। একজনের সারা শরীরের হাড় গোড় ভেঙে মাথা থেঁতলে দেওয়া হয়েছে, আরেকজনের কপাল থেকে নাভি পর্যন্ত শরীর দুভাগে কাটা। আর একটা অদ্ভুত ব্যাপার, ওই একই ঘরের বন্ধ ওয়ার্ড্রবের মধ্যে গুটিসুটি মেরে বসে এক মহিলা। নতুন ছেলেটি জানালো ইনিই নাকি হোমস্টের নতুন মালকিন।
পাশে রাখা কয়েকটা গিফট বক্স, কিন্তু অনন্যার যেন সেদিকে কোনো নজরই নেই। সে কেবল দুলছে আর চাপা স্বরে বিড়বিড় করছে, জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে। জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে। তিনটে বিভৎস হত্যার সূত্র হিসেবে পাওয়া গেছে 3 জনের পকেটে রাখা একটি করে কার্ড, যাতে একই কথা লেখা, ডোন্ট ওপেন টিল মিডনাইট। বেশ কিছুক্ষণের চেষ্টাতেও তার মুখ থেকে কথা বলানো যায়নি। কেবল স্থানীয় লোকজনের থেকে খোঁজ নিতে জানা গেল গতকাল রাত্রে একজন মহিলা এসেছিলেন। সম্ভবত রান্নার কাজ করতে এখান থেকে কিছুটা দূরেই একটা ঘর করে 2 জন থাকেন। অনন্যাকে সেখানে নিয়ে যেতেই সেই মহিলা ঘর থেকে বেরিয়ে এসে তাকে দেখেই একটা অস্ফুট চিৎকার করে উঠল। তাকে জিজ্ঞাসাবাদ করে অবশ্য তেমন কিছুই জানা গেল না, কিন্তু মহিলার ঘরে ঢোকা মাত্র জানলার উল্টো দিকের দেওয়ালে টাঙানো ছবিটা দেখে যেন চমকে উঠল অনন্যা। ইতিমধ্যে প্রত্যেকের ফোন উদ্ধার করা হয়েছে, ফরেন্সিকের জন্য পাঠানো হবে, এবং আরও 2টো গাড়ি এসে উপস্থিত হয়েছে। একটায় কলকাতা থেকে কয়েকজন পার্টির কর্মী, আর দ্বিতীয়টায় সাংবাদিকের দল। দুপুরের দিকে অনন্যাকে নিয়েই পুলিশের গাড়ি রওনা দিল। তার সঙ্গে 2 জন কনস্টেবল। একজন পার্টির কর্মী গেছে অ্যাম্বুলেন্সে, দ্বিতীয়জন পুলিশের গাড়িতে। তার তীক্ষ্ণ নজর তখনও অনন্যার উপর নিবদ্ধ। অনন্যার চোখে মুখে এখনো শূন্যতা। বিড়বিড় করে কিছু একটা বলে চলেছে। আচমকা সে জিন্সের পকেট থেকে একটা জিনিস বের করে সশব্দে সেটা গাড়ির মধ্যেই ছুঁড়ে মারল। সবাই দেখল ভ্যানের উপর পড়ে একটা লাল রঙের লোহার বাঁশি কিছুটা মূর্ছে ধরে গেছে। হঠাৎ গাড়ির মধ্যে একজনের মুখের দিকে তাকিয়ে হাসতে শুরু করল অনন্যা। মুখটা চেনা লাগছে কি? আগে কি কোথাও? শিলিগুড়ি পেরিয়ে কলকাতার অভিমুখে গাড়িটা কিছু দূর এগোতেই হঠাৎ প্রবলভাবে নড়তে শুরু করেছে গাড়িটা। কোনো রকমে গাড়ি থামিয়ে সামনের 2 জন এসে পিছনের ডালা খুলতে দেখা গেল 2 জন কনস্টেবল মাটিতে পড়ে কাতরাচ্ছে। গোটা ভ্যানটা রক্তে যেন ভেসে যাচ্ছে। অনন্যা খুব যত্ন করে ধরে আছে একটা জিনিস, একজনের সদ্য কাটা মাথা। 2 হাতে তুলে মুখের সামনে ধরে চিৎকার করে শুধু একটা কথা বলল, কিরে, আর তাড়াতাড়ি করবি না? হ্যাঁ, দেখ না, দেখ 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 আমার কেমন লাগছে, দেখ দেখ। আজকের গল্পের প্রশ্ন হল, গল্পে উল্লেখিত হোমস্টেটি কোথায় অবস্থিত ছিল? আপনারা কমেন্ট বক্সে উত্তর দিন এবং আপনারা কোথা থেকে বলছেন সেটিও লিখে দেবেন। আমরা পরের গল্পের শেষে সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণা করব। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে ছিলাম আমি, দেবাঞ্জন। বিভিন্ন চরিত্রে সৌরভ রায়, তানিশা, ফিদা, সৌরভ মণ্ডল, অতনু, সাগর নীল, বর্ণালী, সঞ্চালী এবং আমি, দেবাঞ্জন। শব্দ সংযোজন ও আবহ তরঙ্গ স্টুডিও। প্রচ্ছদ রৌনক। পর্ব পরিচালনা টিম অন্ধকারের ডায়েরি। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন ও যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, যারা এখনো অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ফিরছি পরের গল্প নিয়ে খুব শীঘ্রই। আপনারা শুনতে থাকুন অন্ধকারের ডায়েরি। ভয় যেখানে বাস্তব, অন্ধকার সেখানে গভীর।